ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজ আমাদের তড়িৎ অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আজকে একদম অল্প সময়ের মধ্যে আমি তোমাদের তড়িতের বাকি অংশটুকু দেখিয়ে দেব। এখান থেকে ইম্পর্টেন্ট কিছু নেই, যা আছে সেটা আমরা দেখে নেব। তো তোমাদের আশা করছি মেন তড়িতের যে অংশটুকু যেখান থেকে প্রশ্ন আসতে পারে কিংবা খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। আজকে এইটুকু জিনিস তোমাদেরকে যেটুকু বাকি আছে সেখানে খুবই ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আছে সেইগুলো আমি শুধু তুলে ধরেছি। এই জায়গাটুকু বেশি পড়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি যেইটুকু পড়াচ্ছি সেইটুকু তোমরা দেখে নেবে, ভালো করে পড়বে এবং বইয়ে বাকি যেটুকু আছে যদি তোমরা চাও একবার রিডিং করে নিতে পারো। আর কোন কোনগুলো রিডিং করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তাছাড়া এক্সট্রা করে এখান থেকে কিচ্ছু করতে হবে না। তড়িতের থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেটা আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। সেইখান থেকে মেন আসতে পারে, এখান থেকে ছোট 1-2 নম্বরের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? প্রশ্ন কঠিন হলে এই জায়গা থেকে দিতে পারে, কারণ এই অংশগুলো সচরাচর কেউ পড়ে না বা না পড়ে থাকে। সেই জন্য এই জায়গা থেকে 1-2 নম্বরের কোশ্চেন আসতেই পারে। যদি 100-100 পেতে হয় তাহলে এই যে জিনিসগুলো আমি আজ বলে দিচ্ছি সেইগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তো আজকে আমরা শুরু করব বৈদ্যুতিক জেনারেটর দিয়ে। আগের দিন তোমাদের আমি প্রবাহ সম্পর্কে বলেছিলাম যে এসি প্রবাহ, ডিসি প্রবাহ, সুবিধা কি, কোনটার কি, খরচ কম খরচ বেশি, কি করলে কি হয়, সবকিছু আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। আজ হচ্ছে আমরা শিখবো জেনারেটর। তাহলে জেনারেটর এমন একটা বস্তু যেটার সাহায্যে আমরা তড়িৎ উৎপন্ন করতে পারি। তাহলে জেনারেটরের মূল নীতিটা হলো যে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে আমরা তড়িৎ শক্তিতে পরিণত করি। এটাই হচ্ছে জেনারেটরের মূল নীতি, ঠিক আছে? যেমন হিটারে কি হয়, হিটারে তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা তাপ শক্তি উৎপন্ন করি। ঠিক এখানে আমরা যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তি তৈরি করতে পারি। এই জেনারেটর দু রকমের, প্রবাহ যেরকম দু রকমের, জেনারেটরও ঠিক দু রকমের, এসি জেনারেটর আর ডিসি জেনারেটর। এসি জেনারেটরে কি হয়, যান্ত্রিক শক্তির থেকে এসি কারেন্ট তৈরি হয়। আর ডিসি জেনারেটরে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে ডিসি কারেন্ট তৈরি হয়। আর এই এসি জেনারেটরের বা এসি জেনারেটরের আর এক নাম হচ্ছে অল্টারনেটর। এইটা কিন্তু প্রশ্ন হিসাবে আসতেই পারে যে এসি জেনারেটরের অপর নাম। এসি জেনারেটরের অপর নাম হচ্ছে অল্টারনেটর। আর আমরা যে ছোট জেনারেটর গুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলে থাকি ডায়নামো। দেখবে স্পিড বোট আছে যেগুলো জলে ছেড়ে দিলে চলে, কিছু কিছু খেলনা, তার মধ্যে ছোট ছোট আমরা মোটর মতো ব্যবহার করি, সেই মোটরের সাহায্যে চলে, ঠিক আছে? ঠিক সেই রকমই এরকম ছোট ছোট যে জেনারেটর পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি ডায়নামো। আর এই ছোট ডায়নামো সাইকেলে লাগিয়ে আমাদের আলো তৈরিতে কাজে লাগে, আর একেই আমরা বলে থাকি বাইসাইকেল ডায়নামো। তাহলে ক্ষুদ্র যে জেনারেটর সেটাকে আমরা বলছি ডায়নামো। এই ডায়নামোই যখন সাইকেলে লাগিয়ে আলো তৈরি করা উৎপন্ন করা হচ্ছে তখন সেটাকে আমরা বলছি বাইসাইকেল ডায়নামো। এইবার তোমাদের বইয়ে দেখবে যে এসি জেনারেটরের কার্যনীতি সম্পর্কে দেয়া আছে, সেটা তোমরা চাইলে একবার রিডিং পড়ে নিতেই পারো। কিন্তু ওই ভিতর থেকে যেটুকু ইম্পর্টেন্ট জায়গা আছে সেটাই আমি তোমাদেরকে বলে দেবো বা বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো সবার প্রথমে দেখো আমি এখানে লিখেছি কাঁচা লোহার উপর জড়ানো তারের কুণ্ডলীকে অ্যামেচার বলে। তাহলে অ্যামেচার শব্দটা এখানে তোমাদের প্রশ্ন আকারে আসতেই পারে, সচরাচর আসার কথা না, কিন্তু তাও আমাদেরকে জেনে রাখতে হবে যে অ্যামেচারটা কি। তাহলে এসি জেনারেটরে উপস্থিত কাঁচা লোহার উপর জড়ানো তারের কুণ্ডলীকে আমরা বলে থাকি অ্যামেচার। আর একটা জিনিস আমাদের শিখতে হবে যেটা হচ্ছে স্লিপ রিং। এই যে কুণ্ডলী থাকে, এই কুণ্ডলীর দুটি পিতলের গোলাকার মসৃণ রিং থাকে, এই কুণ্ডলীর দুই প্রান্ত সেই রিং এর সাথে যুক্ত থাকে। কুণ্ডলীটা যখন ঘোরে এই রিংটাও তখন ঘুরতে থাকে, সেই রিংটা ঘুরতে থাকে, এই রিংটাকে আমরা বলে থাকি স্লিপ রিং। তাহলে অ্যামেচারের দুই প্রান্ত পিতলের দুটি রিং এর সাথে যুক্ত থাকে। অ্যামেচারের ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পিতলের রিং দুটোরও ঘূর্ণন প্রক্রিয়া চলতে থাকে। আর এই রিং দুটোকেই আমরা বলে থাকি স্লিপ
রিং। তাহলে এসি জেনারেটরের মধ্যে এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, অ্যামেচার কাকে বলে আর স্লিপ রিং কাকে বলে, আর এর অপর নাম অল্টারনেটর। ঠিক আছে, আর একটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে এই স্লিপ রিং এর জায়গায় আমরা যদি স্প্লিট রিং টাইপ কমিউটেটর ব্যবহার করি, তাহলে এসি জেনারেটরটা আমাদের ডিসি জেনারেটরে রূপান্তরিত হয়ে যায়। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে যে স্লিপ রিং এর জায়গায় যদি স্প্লিট রিং টাইপ কমিউটেটর ব্যবহার করা হয়, তাহলে এসি থেকে সেটা ডিসিতে পরিণত হয়ে যায়। এইবার এই জেনারেটরের যে কার্যপ্রণালী আছে, সেই কার্যপ্রণালীকে কাজে লাগিয়ে আমাদের কিছু শক্তিও উৎপন্ন করা হয়। কি করে? কি কার্যপ্রণালী? অর্থাৎ যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি রূপান্তরিত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটার সেই মেকানিজমটার উপর ডিপেন্ড করে আমরা তাপ শক্তি তৈরি করতে পারি, বা তাপ শক্তি না, তাপ বিদ্যুৎ তৈরি করতে পারি, আর জলবিদ্যুৎ তৈরি করতে পারি। তাপ বিদ্যুৎটা কিভাবে তৈরি করব? তাপ বিদ্যুৎ মানে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই তাপ শক্তিকে আগে যান্ত্রিক রূপে পরিবর্তন করতে হবে। তাহলে এই কিছু পোড়ালে, বা কয়লা, পেট্রোলিয়াম, ডিজেল যাই পোড়াই না কেন, কিছু পোড়ালে যে স্টিমটা তৈরি হয়, সেই স্টিমটাকে খুব সজোরে পাঠিয়ে টারবাইনের চাকার মধ্যে দিয়ে ঘুরিয়ে আমরা তৈরি করে থাকি বিদ্যুৎ শক্তি। এটাকেই আমরা বলছি তাপ বিদ্যুৎ। ঠিক জলবিদ্যুতের ক্ষেত্রে কি, জলের যে গতিশক্তি সেইটাকে ধরে রেখে চাপ হিসাবে চাপ শক্তিতে রূপান্তরিত করে সেটাকে যখন হঠাৎ ছেড়ে দেওয়া হয়, তখন টারবাইনের চাকা ঘোরে জোরে, এবং সেই চাকা ঘোরার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উৎপন্ন হয়। এইভাবে আমরা জলবিদ্যুৎ থেকে তড়িৎ বা জল থেকে জলবিদ্যুৎ তৈরি করতে পারি। এই জেনারেটরের এইটুকুই আছে। ঠিক আছে, সো এইটুকু আমাদের জানলে আমাদের এই বৈদ্যুতিক জেনারেটর থেকে যদি কোনো প্রশ্ন এসে থাকে, কোনো সমস্যা হবে না। তোমাদের বৈদ্যুতিক জেনারেটরে বোঝা বা জানার মতো এটাই আছে। ঠিক আছে, তো তোমরা বোর্ডটা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এটা মুছে আমি তোমাদের পরবর্তী অংশটুকু বলে দেব। আশা করছি এখানে বেশি বোঝার কিছু নেই, শুধু একটু পড়ে নিতে হবে, মুখস্থ করারও কিছু নেই, চোখ বন্ধ করে একবার রিভাইজ করে নিয়ে এটা তোমাদের হয়ে যাবে। তা তোমরা এটা দেখে নাও, তারপরে আমি বোর্ডটা মুছে পরবর্তী যে টপিকটা আছে, একদম ছোট্ট টপিক, সেই টপিকে আলোচনা করব। আজকে আমাদের ভিডিওটা খুবই ছোট হবে, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, পরের দিন আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো এটাকে যদি কেউ লিখতে চাও পজ করে লিখে নিতে পারো, কিংবা যদি স্ক্রিনশট মারতে চাও স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি এটা মুছে দেবো। ঠিক আছে, তো এটা দেখে নাও। তো চলো আমাদের শেষ টপিকটুকু দেখে নেওয়া যাক, যেটা হচ্ছে গৃহস্থালির বৈদ্যুতিক বর্তন। আমাদের বাড়িতে আলো জ্বলে, সেই আলো জ্বলার জন্য আমাদের বোর্ডে সুইচ আছে, প্লাগ আছে, ফিউজ তার আছে, মেন লাইন আছে। এই সমস্ত জিনিসগুলো আমাদের একত্রিত হয়ে আমাদের গৃহস্থালির বর্তনী তৈরি হয়। তো এই বর্তনীর কিছু মেন জিনিস আমাদেরকে জেনে নিতে হবে, সেইটুকু জানলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। তো প্রথমেই আমাদের 3 রকম তার থাকে, একটা লাইভ তার, একটা নিউট্রাল তার, একটা আর্থ তার। এই 3টে তার আমরা কি করে শনাক্ত করব সেটা আমরা দেখে নিই। প্রথমেই আসি আমরা লাইভ তার। লাইভ তার পিভিসি কভারে মোড়া থাকে, এবং তার কালার হয় লাল বা বেগুনি। ঠিক আছে, ঠিক তেমনই নিউট্রাল তার প্লাস্টিক কভার থাকে, তার কালার হয় নীল বা কালো। আর ঠিক তেমনই আর্থ তারও প্লাস্টিক কভার থাকে, এর কালার হয় হলুদ বা সবুজ। ঠিক আছে, আর এই গৃহস্থালির বর্তনীতে ব্যবহৃত মূল উপাদানগুলি আমি তোমাদের বললামই, সুইচ, সকেট, প্লাস, ফিউজ ইত্যাদি। আর এই ফিউজটা সম্পর্কে আমি তোমাদের আগেই আলোচনা করে দিয়েছি, যে ফিউজ কিভাবে তৈরি, কিভাবে কাজ হয়, ফিউজের বৈশিষ্ট্য কি, সেগুলো আশা করি তোমাদের মনে আছে, সেগুলো নতুন করে আর বলার কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, আর এই চ্যাপ্টারের মধ্যে আমাদের জানতে হবে সুইচটা কি জিনিস, 3 পিন প্লাগটা কি জিনিস, আর আর্থিংটা কি জিনিস। এই 3টে জিনিস আমাদের জেনে নিতে হবে। তাহলে প্রথমে আসি সুইচ। আচ্ছা, তোমরা নিজেদের একটা সাধারণ জ্ঞান দিয়ে বলো সুইচটা কি কাজে লাগে।
সুইচ যখন টেপো আলো জ্বলে, সুইচ যখন বন্ধ করে দাও আলো বন্ধ হয়ে যায়। ফ্যান চলে, ফ্যান বন্ধ হয়ে যায়। টিভি চলে, টিভি বন্ধ হয়ে যায়। ঠিক তেমনই সুইচটা হচ্ছে তড়িৎ সংযোগ বা তড়িৎ বিচ্ছিন্ন করতে ব্যবহৃত হয়। আমাদের বাড়িতে যে সুইচগুলো আমরা ব্যবহার করি এগুলোকে আমরা বলে থাকি মেরু সুইচ। আর এই মেরু সুইচই সব থেকে বেশি ব্যবহৃত হয়। আর এই সুইচটা তৈরি হয় এলবোনাইটের। সুইচের মেন উপাদান হচ্ছে এলবোনাইট। ঠিক আছে, এটা কিন্তু তাহলে এলবোনাইটটা কি তড়িতের কুপরিবাহী। তড়িতের কুপরিবাহী বলে আমাদের শর্ট, শর্ট না কিন্তু শক, শর্ট বলবে না আজকে থেকে, এটা শর্ট না শক, আমাদের শক লাগে না। ঠিক আছে, এবার আছে 3 পিন প্লাগে। 3 পিন প্লাগ তোমরা সকলেই দেখেছো যে একটা প্লাগের তার 3টে মাথা থাকে, উপরের দিকে একটা আর নিচে এরকম ভাবে দুটো, এরকম একটা প্লাগ থাকে। তাই এই উপরেরটা মোটা হয় আর নিচের দুটো সরু হয়। তাহলে এই মোটা যে তারটা, সেই তারটা আমাদের মানে মোটা প্লাগটা আমাদের আর তারের সাথে যুক্ত থাকে, যার রং আমরা সকলেই জেনেছি সবুজ হয়। ডান দিকে যেটা থাকে সেটা যুক্ত হয় নিউট্রাল তারের সঙ্গে। ডান দিকেরটা লাইভ তারের সঙ্গে যুক্ত হয়, যার কালার থাকে লাল। আর বাম দিকেরটা নিউট্রাল তারের সঙ্গে যুক্ত হয়, যেটা থাকে কালো। আর এই 3টে সংযোগের মধ্যে দিয়ে কি করা হয় যাতে শক না লাগে সেই ব্যবস্থাটা করা হয়। এখানে যা আছে আমাদের সবকিছু শক প্রিভেন্টিং এর জন্য। আর এই সারা বাড়িতে যাতে শর্ট সার্কিট না হয়, বাড়িটা তোমরা সকলেই শুনবে যে বডি হয়ে গেছে, দেয়ালটা বডি হয়ে গেছে কিংবা গ্রিলটা বডি হয়ে গেছে। এই বডিটা হয় কেন? এই বডিটা হয় কারণ আর্থিং থাকে না বডি। এই আর্থিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার সাহায্যে আমরা আমাদের বাড়িকে সুরক্ষিত রাখতে পারি, বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারি। এই আর্থিং যদি আমাদের বাড়িতে থাকে তাহলে আমাদের বাড়িতে কখনো বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে না। অর্থাৎ লাইভ তারের মধ্যে দিয়ে অনেক পরিমাণে বিদ্যুৎ গিয়ে কখনো বাড়িতে শর্ট সার্কিট করতে পারবে না, আগুন ধরিয়ে দিতে পারবে না, এবং আমাদের বৈদ্যুতিক সরঞ্জামগুলো কখনো নষ্ট হবে না বা নষ্ট করে দিতে পারবে না। ভোল্টেজ আপ ডাউন করে তোমরা সকলেই দেখো। এবার বাড়িতে যদি দেখা গেল হঠাৎ ভোল্টেজ বেড়ে গেল, আর্থিং করা নেই, তাহলে কিন্তু তোমাদের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যেতে থাকবে। তোমরা অনেকেই যাদের অনেক পুরনো টিভি, দাদু ঠাকুমাদের আমলে তোমরা দেখবে যে স্টেবিলাইজার পাওয়া যেত, অনেকের বাড়িতে ফ্রিজে লাগাতো, টিভিতে লাগাতো। এই স্টেবিলাইজারের সাহায্যে ওই বিদ্যুৎটাকে কন্ট্রোল করা হতো। ঠিক আর্থিংটাও সেই রকমই, কিন্তু এই আর্থিংটা আমাদের 213 মিটার একটা গভীর গর্ত খুঁড়ে 50 বাই 50 সেন্টিমিটার স্কোয়ারের তামার টুকরো ওর মধ্যে রাখতে হয়। তার নিচে লবণ, কয়লা এই সমস্ত দিয়ে ভালো করে আবরিত করা হয়, এবং উপরেরটা পাইপের মধ্যে দিয়ে এটা থাকে যাতে কোনো শর্ট সার্কিট না হয়। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের বাড়িকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারি। তো আমাদের এখানে সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এইগুলো। তোমরা আগে এটা স্ক্রিনশট নিলে নিতে পারো কিংবা দেখে নাও। তো আশা করছি সকলের দেখা হয়ে গেছে। তো আমাদের তড়িতে যা যা ছিল খুঁটিনাটি এ থেকে জেড সব আমরা তোমাদেরকে এই 9-10টা ক্লাসের মধ্যে করিয়ে দিয়েছি। ঠিক আছে, এর থেকে এইটুকু করলেই তোমাদের হয়ে যাবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। এরপরে যখন আমি তোমাদের এক্সাম নেব বা টেস্ট পেপার সলভ করাবো বা কোশ্চেন আনসার সলভ হবে, তখন যদি কোনো নতুনত্ব কিছু থাকে সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু আশা করছি এর বাইরে আর কিছু নেই যেগুলো আমি তোমাদের পড়াইনি বা এখনো পর্যন্ত তোমাদের অজানা। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এবং পড়াটা যদি না বুঝতে পারো, কোথাও কোনো অসুবিধা লাগে তাহলে কমেন্ট করো। আমি দেখলাম তোমাদের মধ্যে একজন আগের দিন অঙ্কগুলো উত্তর কমেন্ট করেছিলে। যদি নিজে থেকে করতে পেরে থাকো খুবই ভালো, সেইভাবে চেষ্টা চালিয়ে যাও, আরো ভালো হবে। ঠিক আছে, আর এইটুকুই। যদি কখনো কোনো অসুবিধা হয় কমেন্ট করে বলবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলকে। ঠিক আছে, আর ভিডিওটা যদি তোমাদের বন্ধুদেরও জানাতে চাও তাহলে তাদের মাধ্যমে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা টিপে রেখো যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে চলে আসে ক্লাসের। আমাদের শিডিউল তো তোমরা সকলে জানোই।
তো আজ এই পর্যন্তই। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমাদের ভৌত বিজ্ঞানে। তো থ্যাংক ইউ, আজকে এইটুকুই।